অভিনন্দন বাংলাদেশ, অভিনন্দন। যদিও মানে টেনশন ছাড়া আসলে বাংলাদেশের কোনো ম্যাচ জয় হয় না। লাস্টের দিকে জাকের আলী অনেকের এক রান যখন দরকার, তার কি জন্য ওই বলে ওইভাবে আউট হওয়ার কোনো দরকার ছিল? মানে টেনশন ছাড়া বাঙালির কোনো ম্যাচ বের হয় না। একদম ইজি ম্যাচটা তাহিদ হৃদয় শামীম মোটামুটি নিয়ে আসলো, ঠিক আছে, তাহিদ হৃদয় আউট হয়ে গেল, তুই চারও মারলি কেন রে ভাই? তো ওই বলটাতে এভাবে ক্রস খেলতে যে জিরো হবে। তারপরে কি হলো, মেহেদী হাসান এসে আউট হয়ে গেল। কি একটা অবস্থা, মনে হলো যে হার্টবিট বেড়ে যাচ্ছে। যাক, অভিনন্দন বাংলাদেশ। বাংলাদেশ অনেকদিন বাদে একটা ভালো ক্রিকেট খেললো। 168 রান করছিল শ্রীলঙ্কা, 169 রানের যে টার্গেটে ব্যাট করে বাংলাদেশ লাস্ট এক বল বাকি থাকে জিতলো। এটা বাংলাদেশ এশিয়া কাপ যখন এইবার শুরু হওয়ার আগ পর্যন্ত বিশেষ করে ভারতীয় যারা আছে তারা তো আসলে বাংলাদেশকে কখনো গুনেই নি যে সুপার ফোরে যাবে। আকাশ চোপড়া বলেন, ভারতের যেসব সাবেক ক্রিকেটার আছে, একমাত্র রবি শাস্ত্রী ছাড়া সবাই কিন্তু বাংলাদেশকে সুপার ফোরে যাবে সেই চিন্তা কেউ করেনি। বাংলাদেশ সুপার ফোরে গেছে এবং প্রথম ম্যাচে তারা শ্রীলঙ্কাকে হারাইছে। আর একটা ম্যাচ যদি আমরা কোনোভাবে জিততে পারি, আবার দুটো ম্যাচ আছে ভারত এবং পাকিস্তান। পাকিস্তানকে আমরা ধরেই নেবো যে পাকিস্তানের সাথে আমরা জিততে পারি, কারণ আমাদের আত্মবিশ্বাসটা বেড়ে গেছে। ভারতের সাথে ম্যাচটা কি হবে সেটা দেখার বিষয়। সেই ম্যাচটা জিতে আমরা স্বপ্নে অবশ্যই এখন দেখতে পারি যে আমরা ফাইনালে খেলবো। যদিও ম্যাচ বাই হিসাব করা লোক আমি, যে প্রতিটা ম্যাচ বাই ম্যাচ হিসাব হবে। টস জিতে ফিল্ডিং নেওয়াতে অনেকেই হয়তো এটা নিয়ে আলোচনা সমালোচনা করেছেন যে এই মাঠে টসে জিতে পরে ব্যাট করে চেস করে জিতা যায় কিনা। আসলে এখানকার ইতিহাস বলতেছে 115টা মোস্ট টি20 হয়েছে, 63টা ম্যাচ পরে যারা ব্যাট করেছে তারা জিতেছে। তার মানে যারা পরে ব্যাট করেছে তাদের জয়ের পাল্লা বেশি। তারপরে লিটন কুমার দাস একটা হিসাব নিকাশ করে নিছিল, কিন্তু ওদের যে শুরুটা করছিল, ওদের শুরুটা কিন্তু দুর্দান্ত ছিল। 44 রানে প্রথম উইকেটের পরে 4 ওভার 5 বলে। তারপরে মোটামুটি ওরা কুশাল মেন্ডিস ভালো খেলেছে এবং কুশাল পেরেরা, তারপর সানাকা যে জিনিসটা করছে 37 বলে 64 রান একদম ভবের বিটানের পিটাইছে। 3টা 4, 6টা ছক্কা দিয়ে মোটা। আর তারপর সারিত আসালাঙ্কা ভালো 12 বলে 21 রান, সব মিলিয়ে রান করছে 168। বাংলাদেশের বোলিং এর ক্ষেত্রে আমি বলবো না যে খুব বেশি ভালোর ব্যাপারটা, সেটা হলো যে শেখ মেহেদী হাসান এবং মুস্তাফিজুর রহমান 4 ওভার 20 রানে 3টা উইকেট এবং মেহেদী হাসান 4 ওভার 25 রানে 2 উইকেট। কিন্তু আজকে যে ব্যাপারটা হচ্ছে যে শরীফুল, গত আলোচনা আমি বলেছিলাম যে একাদশ নির্বাচনে একটা জিনিস হয়তো আমার সাথে আপনাদের ক্রস হতে পারে, সেটা তাহিদ হৃদয়কে সত্যি কথা আমি চাইছিলাম না। তার জায়গায় আসলে নুরুল হাসান সোহানকে চাইছিলাম, সাইফ হাসানকে অবশ্যই রেখেছিলাম, কিন্তু শরীফুল ইসলামের জায়গায় আমি চাইছিলাম তানজিব হাসান সাকিবকে। দেখেন 4 ওভারে 49 রান দিয়েছে, তার মধ্যে সে আবার একটা ওয়াইড দিয়েছে এবং যদিও তার বলে একটা ক্যাচ উঠেছিল, সেই ক্যাচটা তাহিদ হৃদয় মিস করছে। কিন্তু আজকে বাংলাদেশ অনেকগুলো ক্যাচ মিস করছে। নাইলে দাসুন সানাকা তো একদম আর্লিতে ব্যাট করার প্রথমের দিকেই সে ক্যাচ মিস হলো, জীবন পেল। সেই সানাকা 37 বলে 64 রান করলো, বড় একটা স্কোরের সামনে ছিলাম। তারপরে ব্যাটিং এ আমাদের যে শুরুটা, আমরা আসলে শুরুর ব্যাপারটা, আমাদের যে ব্যাটিং এর শুরু, সেখানে সাইফ হাসান এবং তানজিদ হাসান তামিম প্রথমে ওপেনিং এ গেল হচ্ছে সাইফ হাসান 1 রান নিল। তারপরে তানজিদ তামিম কি কারণে যে আসলে গত ইনিংসে এটা আফগানিস্তানের সাথে দুর্দান্ত ইনিংস খেললো, এই ম্যাচে এসে কি কারণে যে এই ধরনের একটা ইনিংস মানে শর্ট খেলতে যে প্রথম বলে দ্বিতীয় বলে সে বোল্ড আউট হলো এবং ওপেন দা ক্রিজে যে তাকে কি জন্য মারতে হবে আমি এই জিনিসটা বুঝলাম না। বা একটু সেট হ, একটা দুটো বল তো অন্তত খেল। তারপরে অধিনায়ক লিটন কুমার দাস এবং সাইফ হাসান, এই দুইজন মানুষ একটা দুর্দান্ত পার্টনারশিপ করেছিল। 34 বলে 59 রানের পার্টনারশিপ, যে পার্টনারশিপটাই আসলে আমাদের স্বপ্ন দেখাচ্ছিল যে আমরা ম্যাচে হয়তো থাকতে পারবো, জিতার হিসাবটা তো পরে। তারপরে সাইফ হাসানের সাথে তাহিদ হৃদয়ের 45 বলে 54 রানের পার্টনারশিপ। যদিও পার্টনারশিপটা বল এবং রানের ব্যবধান হয়তো বা বেশি না, কিন্তু এই যে একটা মাঝখানে যে বন্ডিং তৈরি করা, আপনারা গত ম্যাচটাতে অবশ্যই দেখছেন ভারত এবং ওমানের মাঝখানে ভারতের এই যে হাম্মাদ মির্জা এবং আলিম করিম নাকি যাই হোক একজন ব্যাটসম্যান, দুজন যারা একটা
ইনিংস বা একটা জুটি তৈরি করেছিল, লাস্টের দিকে আরো খেলতে পারলে হয়তো তারা ভারতকে হারিয়ে দিত। যাই হোক, সাইফ হাসান এবং তাহিদ হৃদয়ের 45 বলে 54 রানের পার্টনারশিপ, এবং লাস্টে আসে 27 বলে 45 রানের পার্টনারশিপ তাহিদ হৃদয় এবং শামীম হোসেন। এই যে মোটামুটি বাংলাদেশের জয়। কিন্তু বাংলাদেশের ইনিংস এর ক্ষেত্রে আমার মনে হয় যে দুইজন মানুষ দুর্দান্ত ইনিংস খেলেছে। সাইফ হাসানকে দলে ঢুকানো এটা অনেক বড় একটা ব্যাপার ছিল, অনেকদিন পর দলে ঢুকলো। সেই ম্যাচটাতে 28 বলে 30 রান করছিল, তবু আমি তাকে দলে রাখার পক্ষে ছিলাম। সেই সাইফ হাসান আজকে আমার মনে হয় যে একদম সেফ মনে হচ্ছে না যে সে নতুন খেলতেছে, নিয়মিত মানে আন্তর্জাতিক ম্যাচ খেলে তেমন একটাই মনে হচ্ছে। এখান 45 বলে 61 রানের ইনিংস খেলেছে, 2টা চার 4টা ছক্কার মার আছে। তাহিদ হৃদয় ব্যাপারটা হলো, তাহিদ হৃদয় মানে দীর্ঘদিন ধরেই সে আসলে ব্যাটে ওইভাবে রান পাচ্ছে না। রান পাইলেও আমরা তাকে মাহমুদুল্লাহ রিয়াদের সাথে তুলনা করি, তার বোলিং ব্যাটিং মানে বলার মানে স্ট্রাইক রেটের যে ব্যাপারটা, সেই ব্যাপারটা একদম ভিন্ন। যাই হোক, সবকিছু ছাপিয়ে 37 বলে সে 58 রান করেছে, 4টা চার 2টা ছক্কার মার আছে। শামীম পাটোয়ারি একটা সুযোগ নিছিল, কিন্তু লাস্টে যে জাকির আলী অনেকের পরে আমার খুব মেজাজ গরম হয়েছে। ভাই তুই 4 বলে 9 রান, 3 বলে 9 রান করছিস, 2টো চার আছে, ঠিক আছে, তো লাস্টে যখন আমার যে জিনিসটা দরকার, তুই ওই বলে ছক্কা মারার কি দরকার রে ভাই? যেখানে আমার অলরেডি ম্যাচ টাই হয়ে গেছে, ছক্কা মারে জিততে হবে কেন? একটা সিঙ্গেল নিলেই হয়ে যেত। তারপরে শেখ মেহেদী আসে, 2 বল খেলে সে আউট হয়ে গেল। একটা রিস্ক হয়ে যাচ্ছিল যে আমার কাছে মনে হলো ম্যাচ কি টাই হয়ে যায়, কারণ সুপার ওভারে গেলে বাংলাদেশের জেতার জন্য খুব কঠিন হয়ে যেত। যাই হোক, বাংলাদেশ গ্রুপ পর্বে পেরোতে পারবে না, সেই বাংলাদেশ এখন সুপার 4-এ উঠেছে। সুপার 4-এ প্রথম ম্যাচে তারা শ্রীলঙ্কাকে হারিয়েছে, এখন সামনে 2টো ম্যাচ আছে। আমরা এখন এই এশিয়া কাপের ফাইনালের স্বপ্ন দেখতেই পারি।